গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ গ্রহণ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা 7টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনী প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদের সদস্য, দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। শপথ অনুষ্ঠানকে ঘিরে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বঙ্গভবনে। এর আগে গতকাল জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে বিপুল ব্যবধানে, মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী 11 দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ পান 88 ভোট। ভোট গণনা শেষে প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সিইসি নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিজয়ী ঘোষণা করেন। পরবর্তীতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে গেজেট জারি করা হয়। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জুমার নামাজের পর তিনি শ্রদ্ধা জানান। গতকাল বৃহস্পতিবার সরাসরি ভোটাভুটিতে 255 ভোটে পেয়ে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সন্ধ্যায় বঙ্গভবনের রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেবেন তিনি। তার আগেই সদ্য সাবেক বিএনপির এই মহাসচিব তার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা খালেদা জিয়ার কবর জিয়ারত ও সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন। 69-এর গণঅভ্যুত্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ থেকে কর্মজীবন, শিক্ষকতা, তৃণমূলের রাজনীতি থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হলেন সংগ্রামী রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদী রাজনীতির আগ্রাসনের মুখে শক্ত হাতে হাল ধরে রেখেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। দেশের প্রতিটি আন্দোলন, সংগ্রাম ও জনকল্যাণে সামনের সারিতে থাকা মানুষটি এখন বঙ্গভবনের পথে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কিছু অংশ তুলে এনেছেন হাফিজা খানম জুথি। সরকারি কলেজের শ্রেণীকক্ষে অর্থনীতি শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু। এরপর সরকারি কর্মকর্তা, পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা থেকে বঙ্গভবন, তার দীর্ঘ পথ চলায় যুক্ত হল নতুন এক অধ্যায়। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে 1972 সালে শিক্ষকতা পেশায় যুক্ত হন। 1986 সালে শিক্ষকতা ছেড়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপিতে যোগ দিয়ে ধীরে ধীরে উঠে আসেন জাতীয় রাজনীতির কেন্দ্রে। 2001 সালে নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি সরকার গঠন করলে কৃষি এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক পথ চলায় বিএনপি মহাসচিব হিসেবে দলটির সংকটময় সময়েও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করার সময়ে দল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। আওয়ামী লীগ সরকারের টানা 17 বছরের শাসনামলে বিরোধী দলের রাজনীতির কারণে মামলা, গ্রেপ্তার ও কারাবাস সহ নানা প্রতিবন্ধকতায় সক্রিয় ছিলেন এই নেতা। আর এবার সেই দীর্ঘ পথ চলায় যুক্ত হল নতুন এক অধ্যায়। জাতীয় সংসদে ভোটের মাধ্যমে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষকতা দিয়ে শুরু, এরপর প্রশাসন, তৃণমূলের রাজনীতি, সংসদ ও মন্ত্রিসভা পেরিয়ে এবার গন্তব্য বঙ্গভবন। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক।
এদিকে বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। গত 13 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে আনুষ্ঠানিকভাবে বিএনপি তাদের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম ঘোষণা করে। তারপরই দলের মহাসচিব পদ থেকে সরে দাঁড়ান তিনি। কয়েকদিন বিএনপি মহাসচিব পদ শূন্য ছিল। রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পরই বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করল বিএনপি। রাজধানীর জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি চুয়া সেলিমকে গ্রেফতার করেছে র্যাব 2। হত্যা ও মাদক সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে রয়েছে 36টি মামলা। সকালে র্যাব 2 এর ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তথ্য জানান র্যাব 2 এর অধিনায়ক নয়মুল হাসান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর জেনেভা ক্যাম্পের একটি গোপন স্থানে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি মোহাম্মদ সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিমকে গ্রেফতার করা হয়। এই সময় তার কাছ থেকে একটি পিস্তল, 2 রাউন্ড তাজা গুলি এবং মাদক সহ আটক করে র্যাব। র্যাবের দাবি, দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশেপাশের এলাকায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেট, মারামারি ও বিভিন্ন অপরাধের পৃষ্ঠপোষকতা ও নিয়ন্ত্রণ করে আসছিলেন চুয়া সেলিম। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বিশেষ ক্ষমতা বিস্ফোরক ও সরকারি কাজে বাধা দান সহ মোট 36টি মামলা রয়েছে। একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে জেনেভা ক্যাম্পের গোপন স্থান হতে মোহাম্মদ সেলিম আশরাফিকে একটি 7.65 বিদেশি পিস্তল, 2 রাউন্ড তাজা গুলি ও 110 গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করে। দীর্ঘদিন যাবত রাজধানীর জেনেভা ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকাসমূহে মাদক ব্যবসায়ী, ছিনতাই, খুন, মারামারি ও বিভিন্ন অপরাধের প্রধান পৃষ্ঠপোষক, নিয়ন্ত্রণ করে আসছিল এই চুয়া সেলিম। আসামি চুয়া সেলিমের নামে ডিএমপির মোহনপুর থানায় হত্যা চেষ্টা ও খুনের 60টি, মাদকদ্রব্য আইনে নিয়ন্ত্রণ আইনে 14টি, বিশেষ ক্ষমতা আইনে 13টি, বিস্ফোরক আইনে 1টি এবং দাঙ্গা সরকারি কাজে বাধা দেওয়া 1টি মামলা সহ মোট 36টি মামলা হয়েছে। নিত্যপণ্যের বাজারে মিলছে না কোনো স্বস্তির খবর। কাঁচামরিচ ও ডিমের পর এবার নতুন করে বেড়েছে প্যাকেটজাত আটা ও চিনির দাম। রাজধানীর বিভিন্ন বাজার হুট করেই প্যাকেটজাত আটার দাম কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনে চড়া রয়েছে পোলট্রি ও মাছের বাজার। ফলে আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি মিলাতে গিয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ ও নিম্ন আয়ের ক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন শবনম অবনী। ছুটির দিনে রাজধানীর বাজারে বেড়েছে ক্রেতাদের উপস্থিতি। কিছু সবজির দাম কমলেও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বেগুন। আর তাই সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমানোর দাবি ক্রেতাদের। 160 টাকা হয়েছে বেগুনের কেজি, এইভাবে কেনা যায়? সব সবজির দাম বেশি, সিমের দাম বেশি, সব প্রতিদিনই দাম বৃদ্ধি। মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, মানুষ মানে অসহায় হয়ে যাচ্ছে আর কি। প্রচুর মুখে 60 টাকা 50 টাকা বিক্রি করি, একই দাম আগের দামে আছে। এদিকে বিক্রেতারা বলছেন, চালের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে ডাল ও চিনির দাম। নতুন করে বেড়েছে কিছু টয়লেট্রিজ পণ্যের দাম। গ্যাস নাই, যার কারণে মাল উৎপাদন করতে পারতেছে না, এই কারণে চিনির দামটা অনেক বেশি। তবে বেশিরভাগ বাড়ছে সাবানের আইটেমগুলি, যেমন হুইল পাউডার, রিন পাউডার, এগুলি অতিরিক্ত দাম বাড়ছে। অন্যদিকে সরবরাহ স্বাভাবিক থাকলেও অসন্তোষ রয়েছে মাছ ও মুরগির দামে। বেড়েছে ডিমের দামও। মাছ কিনছি 300 টাকার মাছ 350 টাকা, ওই টমেটো 80 টাকা একটা 120 টাকা নিল। যে রুই মাছ আমরা 450 টাকা কেজি কিনছি, সেটা আজকে দেখলাম 700 টাকা করে কেজি কিনছি আমরা। সোনালিটা নিয়েছিলাম হলো আজকে নিচি হলো আপনার 330, ওইটা ছিল 310 টাকা ছিল। প্রত্যেকটারে 10-20 টাকা করে বাড়তি। মুরগির যে খাদ্য তো টাকা কিনতে হয় বেড়াদের, খরচ যায় বেশি, কস্টিংটা বেশি যায়, এই কারণে দামটা মূলত বেশি। সরবরাহ স্বাভাবিক থাকলেও পণ্যের দামে স্বস্তি নেই ক্রেতাদের। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণের পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি তাদের। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান ঠেকাতে উখিয়া টেকনাফ সীমান্তে প্রায় 1 দশক আগে শুরু হয় পোল্ডার পুনর্বাসন ও সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প।
142 কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 415 কোটি 58 লাখ টাকা, অথচ কাজ হয়েছে মাত্র 54%। এরই মধ্যে পানি নিষ্কাশনের স্লুইস গেট নির্মাণ নিয়ে দেখা দিয়েছে বিরোধ। স্থানীয়দের দাবি স্লুইস গেটের পরিবর্তে নির্মাণ করতে হবে ব্রিজ। অভিযোগ রয়েছে এই বিরোধের পেছনে সীমান্ত কেন্দ্রিক মাদক ও চোরাচালান চক্রের স্বার্থও থাকতে পারে। কক্সবাজার প্রতিনিধি এম শাহ আলমের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. আরিফ। নাফ নদী, এক পাশে বাংলাদেশ, অন্য পাশে মায়ানমার। প্রায় 60 কিলোমিটার সীমান্ত জুড়ে নিরাপত্তা জোরদার করতে 2017 সালে শুরু হয় পোল্ডার পুনর্বাসন সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প। প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল 142 কোটি টাকা। দফায় দফায় ব্যয় বাড়িয়ে এখন তা দাঁড়িয়েছে 415 কোটি 58 লাখ টাকা। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকল্পের অগ্রগতি মাত্র 54%। এলাকার কিছু লোক এই প্রজেক্টগুলা বন্ধ করে দিয়েছে। এই কাজ একদম স্থির রয়েছে বর্তমানে। মাটি কাটার কাজ, বেড়িবাঁধের কাজ কমপ্লিট করে কিছুটা করা হয়েছে। তো আমরা চাইতেছি যে দ্রুত যাতে এই কাজটা শুরু করা হয়। এরই মধ্যে পানি নিষ্কাশনের জন্য সুইচ গেট নির্মাণকে কেন্দ্র করে দেখা দিয়েছে জটিলতা। স্থানীয়দের অভিযোগ, সুইচ গেট নির্মাণ হলে যোগাযোগ ও পানি চলাচলে সমস্যা তৈরি হতে পারে। গেটের পরিবর্তে ব্রিজ নির্মাণের দাবি তাদের। যদি সীমান্ত সড়কে যদি সুইচ গেট হয়, আমাদের এলাকার খুব ক্ষয়ক্ষতি হবে। আমরা সুইচ গেট চাই না, আমরা একটা বড় ব্রিজ চাই। আমাদের এখানে খালের মধ্যে যেটা বাধা দিচ্ছে আমাদের এলাকাবাসী, বাধা দিচ্ছে ওইটা 170 ফুটের কালভার্ট ওরা দিচ্ছে 5 ফিট। যদি এই সুইচ গেট তাড়াতাড়ি করা হয়, তাহলে যদি আমাদের কোনো খবর আসে, তাহলে আমরা দ্রুত ওই পাশে যাইতে পারি এবং আসতে পারি। নকশা ও পরিকল্পনায় ত্রুটি থাকায় নির্মাণ কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। ঠিকাদার যে এস্টিমেট পেয়েছে, যে প্রাক্কলন পেয়েছে, সেইভাবে কাজ করবে। তবে প্রাক্কলনকারীরা যে একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেইটা মানব না, সেজন্য আমরা কাজ করতে দিচ্ছি না। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। স্থানীয় প্রশাসন এবং এমপিদের সাথে বসে আমরা জিনিসটা সোজা করার চেষ্টা করেছিলাম। আমরা এই বিষয়ে সহায়তার জন্য আমাদের পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি পত্র প্রেরণ করেছি। এখন হচ্ছে যেহেতু আমরা জনগণের সাথে বসে সুরাহা করার চেষ্টা করেছিলাম, তারা বিষয়টা আসলে বুঝতে চাইছে না। আমরা টেকনিক্যাল বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছিলাম। এখন এটা নেপথ্যের সমস্যাটা কি, এটা আমরা আসলে ঠিক বুঝতে পারছি না। যদি এটা সমাধান না করা যায়, তাহলে প্রকল্পের মেয়াদ অলমোস্ট 10 বছর হয়ে যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সীমান্তের দুর্গম এলাকায় সড়ক যোগাযোগ সহজ হবে, দ্রুত এসব এলাকায় পৌঁছতে পারবে বিজিবি, বাড়বে সীমান্ত নজরদারি ও অভিযান। এস.এম. আরিফ, মাই টিভি। পদ্মা সুফলে গাড়ি বেড়েছে কয়েকগুণ, বাড়েনি সড়কের সক্ষমতা, তাই 2 লেনের ভাঙা সরু সড়ক হয়ে উঠেছে মৃত্যুপুরী। ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক নিরাপদ করতে এখন আর 6 লেন নয়, 4 লেনেই খুশি এই অঞ্চলবাসী। এক বিভাগ আর 5 জেলার জন্য বাড়তি অর্থ অপচয় না করে দ্রুত অন্তত 4 লেনের প্রস্তাব দিচ্ছে পরিকল্পনাবিদরা। ঝুঁকিপূর্ণ ঢাকা বরিশাল মহাসড়ক ঘুরে পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। ভাঙা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি খানাখন্দে, সরু আর ঝুঁকির কারণে আজ পরিণত হয়েছে মৃত্যুকূপে। পরিসংখ্যান বলছে গত 5 বছরে এই সড়কে প্রাণ হারিয়েছে 50 জন আর আহত শতাধিক। নিরাপদ এবং 6 লেনের সড়ক নির্মাণের দাবিতে উত্তাল ছিল গোটা দক্ষিণাঞ্চল। তবে প্রতিদিনই সড়কটি দানবে পরিণত হওয়ায় সরকারের কাছে অন্তত 4 লেন করার দাবি ভুক্তভোগীদের। অন্তত পক্ষে প্রাথমিক অবস্থা না হয় 4 লাইন আমাদের সড়ক একান্তই প্রয়োজন। নিম্নে মনে করেন যে যদি 4 লাইন না হয়, রাস্তা যে হারে গাড়ি চলে পদ্মা সেতু হিসাবে এই রাস্তাটা হয় না, ঠিক আছে। পরিকল্পনাবিদরা বলছেন 6 লেন করলে করতে হবে সার্ভিস লেন। ভূমি অধিগ্রহণ, যার প্রভাব পড়বে কৃষি জমি, ধ্বংস হবে অসংখ্য খাল, ব্যয় হবে সরকারের অতিরিক্ত অর্থ। চাকা পাঞ্চার হয়ে গেছে অবস্থা। আমি গাড়িটা কত কষ্ট করে নিছি, আমার আইন কথা আরো 2 ঘন্টা আগে, এখন আমার 2 ঘন্টা আরো লেট হয়েছে। মানে এই পরিস্থিতি, আমার জীবনের ঝুঁকি নিয়ে আসতে হয়। আমি দায় দাবি ছাড়াইয়া তারপর বাড়ি থেকে বাসা থেকে বের হই। অথচ 96 ফুট হলেই হবে 4 লেন সড়ক, যা ইতিমধ্যে সড়ক বিভাগের অধিগ্রহণের মধ্যে রয়েছে। তাই পরিবহন খাত ও নিরাপদ সড়ক গড়তে দ্রুত চায় এর বাস্তবায়ন। 6 লেন হওয়ার কথা ছিল, অন্তত 4 লেন করে দেওয়া উচিত। কারণ বরিশালের মানুষ, বাকেরগঞ্জের মানুষ
এবং খুলনার মানুষজন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। কৃষি বাঁচাতে সার্ভিস লেন বাদে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 4 লেনই যথেষ্ট দাবি এই সড়ক ঠিকাদারের। 1,47,000 বর্গ কিলোমিটারের দেশ, আমরা যদি খালি 6 লেন 4 লেন সড়ক করে আমরা আমাদের ভূমি নষ্ট করে দিই তাহলে আমাদের কৃষি জমি থাকবে না। 4 লেন বা 6 লেন যেটাই হোক সেটা বাস্তবায়নের আগে ফিজিবিলিটি স্টাডি প্রয়োজন বলেন নির্বাহী কর্মকর্তা। আজকে থেকে 5 বছর আগে জনপদস্থ হওয়ার আগে যে ট্রাফিক ছিল সেই তুলনায় এখন প্রায় আমার মনে হয় এক্সপোনেনশিয়ালি জিনিসটা ম্যাসিভ আকারে গ্রো করছে। তো যখন 6 লেন হবে তখন এখানে কি পরিমাণ শিল্পায়ন হবে, নগরায়ন হবে, প্লাস অর্থনৈতিক কর্মকাণ্ড এখানে জড়িত হবে, তার উপরে কিন্তু অনেক কিছু তখন ডিপেন্ড করবে। এক বিভাগ এবং 4 জেলার যোগাযোগের মাধ্যম এই সড়ক। কয়েক বছরে পরিবহন বেড়েছে কয়েক গুণ, তাই পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। তাই এ সরকার 6 লেন না হলেও অন্তত যেন 4 লেন করে, তবেই নিরাপদ হবে সড়ক। এ প্রত্যাশাই আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির কারণে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। গত 24 ঘন্টায় 250 শয্যার জেলা হাসপাতালে নতুন করে 39 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময় 36 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং রেফার করা হয়েছে একজন নারী রোগীকে। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাহবুব হাসান। তিনি জানান বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন 52 জন। এই সময় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় চলতি বছরের 1 জানুয়ারি থেকে 21 আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট 492 জন ভর্তি হয়েছেন। বহির্বিভাগে শনাক্ত হয়েছেন 316 জন। এই সময় ডেঙ্গু আক্রান্তে কোনো রোগীর মৃত্যু হয়নি। ডাক্তার মাহবুব হাসান জানান বৃষ্টির কারণে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় ডেঙ্গু কর্নার প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম মজুদ রয়েছে। চিকিৎসক সংকটের মধ্যেও রোগীর সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান এই চিকিৎসক। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে কুষ্টিয়ার পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে জেলার ভেড়ামারা উপজেলার নদী তীরবর্তী এলাকাগুলোতে ভাঙন অব্যাহত রয়েছে। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলের জমি। হুমকির মুখে রয়েছে বসত ভিটা সহ ভেড়ামারা জুনিয়াদহের একমাত্র আঞ্চলিক সড়কটি। এতে চরম আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী মানুষ। নদী ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ও ভিডিও চিত্রে শবনম অবনীর রিপোর্ট। পদ্মার খরস্রোতে ইতোমধ্যে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা, ফয়জুল্লাপুর ও বাহাদুরপুরের নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তীব্র ভাঙনে চরম হুমকির মধ্যে রয়েছে এলাকার একমাত্র আঞ্চলিক সড়কটি। অব্যাহত নদী ভাঙনে চরম উদ্বেগ, উৎকণ্ঠা আর আতঙ্কের মধ্যে নির্ঘুম রাত কাটছে নদী তীরবর্তী মানুষের। এই ঘাটের এতে ভাঙতে ভাঙতে ধন বাড়ির কিনারে চলে এসে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব আতঙ্কে থাকি যে কখন বসে যাবে, কখন কি হয়ে যাবে, আমরা খুব ভয়ে থাকি। আমরা আতঙ্ক থাকি কখন আমার বাড়ি ঘর ভাঙি উল্টে যাবে। আমরা রাত দিন ঘুম পাড়িনি, আমরা রাত দিন ঘরে বসে থাকি, আমরা রশি ভাঙ্গনে ভাঙ্গি যাবি, এই লাগে আমরা ঘুম টুম কিছু পারিনি। নদী বাইন দিতে হবে, আমরা আর কিছু চাইনি, আমারে ব্লক দিয়ে বাইন দিতে হবে। ব্লকের বাজেটটা যেন তাড়াতাড়ি করে, না হলে আমাদের জমি টমি মনে করেন কিছুই নাই। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছে আপাতত জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করার চেষ্টা চলছে, তবে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুর বলেন, যত দ্রুত সম্ভব স্থায়ী বাঁধ নির্মাণ করার ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে কিছু কাজ শুরু হয়েছে রায়টা, ফয়জুল্লাপুরে, এবং তার আশেপাশে আবারও ভাঙন ব্যাপকভাবে আশঙ্কা করা হচ্ছে তাদের ঘরবাড়ি, ফসলি জমি চলে যাওয়ার। স্থায়ী সমাধান ব্লকের মাধ্যমে যাতে সুন্দর ব্যবস্থার মাধ্যমে এই ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণ করেন, যাতে করে একদিকে মানুষের ঘরবাড়ি রক্ষা হবে। নতুন কোনো আশ্বাস নয়, ভাঙন রোধে দ্রুত স্থায়ী পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা নদী পাড়ের মানুষের। শবনম অবনী, মাই টিভি।